মনে ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা শুধু তোমাদের জন্য নয়, তার সাথে সাথে তোমার বাড়ির বড়দের জন্যও। একদম আজকের মেটাবলিক ডিসঅর্ডার থেকে হওয়া যে বিভিন্ন রোগ ভোগ কাইন্ড অফ সংক্রামক ব্যাধির মতো দেখা দিচ্ছে, এবং যে টাইপের রোগ একটা সময় হয়তো আফটার 40 কি 45 একটা কমন ব্যাপার ছিল যে ওই টাইপের এজের পর তারপরে এই টাইপের রোগ ভোগ হয়, সেই টাইপের রোগ ভোগ, ভয়ঙ্কর যে রোগ ভোগ, সেইগুলোও কিন্তু অনেক কম বয়সের ছেলে মেয়েদের মধ্যেও ইভেন দেখা দিচ্ছে লাইফস্টাইলের জন্য। মেটাবলিক ডিসঅর্ডারের মাধ্যমে যে সমস্ত রোগভোগগুলো হয় না, তার মধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, এগুলো সবই পড়ে। তো বুঝতেই পারছো এই টাইপের রোগ বা এই টাইপের অসুখ যদি হয় একবার, খুব প্রবলেমের মধ্যে পড়তে হয় এবং কন্টিনিউয়াস একটা মেডিসিন চালাতে হয়, যেটার কষ্ট যেমন ভয়ঙ্কর এবং তার জন্য যে শারীরিক বা মানসিক যে ক্ষতি হয় সেটাও ইনরমাস। এবং আজকের যুগে এই লাইফস্টাইল এমন হয়ে গেছে যে মানুষ কাজকর্মের জন্য, কেরিয়ারের জন্য, পড়াশোনার জন্য তোমরা প্লাস দৈনন্দিন জীবনে আরও অনেক রকমের স্ট্রেস থাকে, সেই সমস্ত বিষয় নিয়ে এবং অবশ্যই ছুটি ছাটার দিনে আমোদ আহ্লাদ করতে এতটাই ব্যস্ত হয়ে থাকে যে মানুষ আর নিজের শরীরের দিকে মন দিতে পারে না। ওকে, তো কন্টিনিউয়াস একটা মনিটরিং অসম্ভব কাইন্ড অফ। মানুষের প্রত্যেকের শরীরের মধ্যে কিভাবে আস্তে আস্তে বিভিন্ন এই সমস্ত মারণ রোগ বাসা বাঁধছে, সেটা কিন্তু যতক্ষণ না সেই মারণ রোগ একটা লেভেল অবধি চলে যাচ্ছে জানাই যায় না। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি একদম তোমাদের খুব সহজ একটা টেকনিকের কথা বলবো বা এক ধরনের লাইফস্টাইলের কথা বলবো, যেটাকে যদি তুমি তোমার নিজের লাইফে পুট করতে পারো তাহলে এই টাইপের মারণ রোগ হওয়ার হাত থেকে তো বাঁচতে পারবেই, ইভেন যাদের অনেকটা ধরো এরম রোগ হয়েওছে তারাও ইভেন রিভার্স ব্যাক করতে পারবে। মানে একাধারে প্রোটেকশানের জন্য ইন ফিউচার যাতে না হয়, আর যদি হয়ে থাকে সেখান থেকে সারিয়ে তোলার জন্যে দুটি কাজের জন্যই এই প্রসেস একদম অব্যর্থ ওষুধের মতো কাজ করবে। কিভাবে সারানো যেতে পারে সেটা বোঝার আগে এটাও ভীষণ ইম্পর্টেন্ট যে এই মেটাবলিক ডিসঅর্ডার হয় কিভাবে সেটা জেনে নেওয়া। দেখো, বেসিক্যালি আমি যদি খুব সরল ভাষায় বলি, যে আমাদের শরীরে যে ইনসুলিন বলে একটি হরমোন, প্যানক্রিয়াস, নিশ্চয়ই জানো প্যানক্রিয়াস, এই ইনসুলিন রিলিজ করে যখনই আমরা কোনো খাবার খাই, বিশেষ করে কার্বোহাইড্রেট যুক্ত খাবার এবং প্রোটিন যুক্ত খাবার যখনই আমরা খাই, সেই খাবার আলটিমেটলি সুগারে কনভার্ট হয়ে যাওয়ার পর সেই সুগার কিন্তু আলটিমেটলি প্রতিটা সেলে পৌঁছে দেওয়ার দায়িত্ব সুগারের যে এনার্জি বা সুগারকেই বলতে পারো, প্রতিটা সেল, আমাদের মানুষের শরীরের প্রত্যেকটা সেলে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু ওই ইনসুলিনের। ওকে, এবং যখনই তুমি খাবার খাচ্ছ তখনই ওই ইনসুলিন রিলিজ হচ্ছে প্যানক্রিয়াস থেকে, এবং ইনসুলিন গিয়ে সেই সুগারকে ওই সেলের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখনই এই প্রসেসটা বারবার হবে এবং খুব বেশি মাত্রায় হবে, সুগারের পরিমাণ ধরো হিউজ, এবং তোমার শরীরের একটা ক্যাপাসিটি আছে যে ওর ওপরে আর মানে সেলের মধ্যে স্টোর হওয়ার কিছু নেই, মানে সেল অলরেডি ফুল, তখন হয় কি যে এক্সেস সুগারটা সেটা কিন্তু ওই ইনসুলিনই করে কি শরীরে ফ্যাট হিসেবে কনভার্ট করে স্টোর করে। এটা হচ্ছে আমাদের শরীরে চর্বি তৈরি হওয়ার একদম সহজতম প্রক্রিয়া। মাথায় রাখবে, মানুষের শরীর ভগবান এমনভাবে তৈরি করে দিয়েছে যে মানুষ নিজেই নিজেকে সুস্থ করে তুলতে পারে। ইভেন ইন ফিউচার যাতে খাদ্যাভাবে প্রবলেমে খুব একটা না পড়তে হয়, তার জন্য এক্সেস খাবার দাবার যেগুলো আমরা খাচ্ছি সেটা কিন্তু ওই চর্বিতে কনভার্ট করে রাখে ভবিষ্যতের সঞ্চিত খাদ্যের মতো। প্রবলেমটা হচ্ছে যখনই এই প্রক্রিয়াটা কন্টিনিউয়াস চলবে, যারা যে ধরো বারবার এরকম খাবার দাবার খাচ্ছে, তার এই প্যানক্রিয়াস বারবার কাজ করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, মানে তুমি যখনই কার্ব বা প্রোটিন খাচ্ছ তখন ইনসুলিন হিউজ যে স্পাইক করছে, এবং প্রতিটা মানুষেরই কতটা ইনসুলিন লাগবে একটা নির্দিষ্ট খাবারকে প্রসেস করতে বা একটা নির্দিষ্ট ওই কার্ব বা প্রোটিনকে আলটিমেটলি সেলে প্রবেশ করাতে, তার একটা মাপকাঠি থাকে। এবার যত বারবার এই ইনসুলিন স্পাইক করবে তত এই যে মাত্রাটা না, এটা আস্তে আস্তে বাড়তে থাকে। যে আগে হয়তো এই গ্লুকোজকে কনভার্ট করার জন্য আগে যে অ্যামাউন্টের ইনসুলিন লাগতো সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে, বেড়ে যায় অনেক সময় যে আরো বেশি পরিমাণে ইনসুলিন লাগবে, এবং তার ফলে প্যানক্রিয়াস ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়ে। এবং ইনসুলিন স্পাইক করে থাকা মানেই কিন্তু সেটা কিন্তু শরীরের কাছে ইউজ টু হয়ে যাবে, এবং তার ফলে ওই সেলের মধ্যে আর এক্সট্রা এনার্জিও যেমন ঢুকবে না, তেমন অনেক সময় হয় কি ওই ন্যাচারালি
যে এক্সেস যে গ্লুকোজ সেটা যে ফ্যাটে কনভার্ট হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এবং সেই ফ্যাট আস্তে আস্তে যেমন ভিসারাল ফ্যাটেও এসে যায়। ভিসারাল ফ্যাট নিশ্চয়ই জানো তোমরা, ভিতরের শরীরের ভেতরে আমাদের যে অর্গ্যানগুলো আছে, লিভার, কিডনি, হার্ট, ইভেন এই সমস্ত জায়গায় তার চারপাশে চর্বি জমে যায়, যেটা কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকর, যেটা ভয়ঙ্কর স্ট্রেসফুল। ওকে, তো এই ফ্যাটগুলো এমনিতেই খুব মারণ ফ্যাট বলতে পারো, কারণ আমাদের শরীরের উপরের দিকের অংশে, বাইরের দিকের অংশ থেকে যে ফ্যাট দেখা যায়, মানে যে ফ্যাটের জন্য কাউকে মোটা বলা হয় সোজা কথায়, ওকে, সেই ফ্যাট শরীরের ভবিষ্যতে জমিয়ে রাখা খাদ্য হিসেবে ধরা হয়। এবং শুধু তাই নয়, সেটা প্রতিটা মানুষেরই কম বেশি থাকেই। খুব একদম হেলদিয়েস্ট পার্সনেরও কিন্তু এই ফ্যাট থাকবেই। এরা শরীরের একটা ন্যাচারাল রিসোর্স, এবং এই ফ্যাটেরও কার্যকারিতা আছে, অনেক রকমের জীবনদায়ী কার্যকারিতা আছে। তো এটা যেমন সত্যি, ঠিক তেমন ভিসারাল ফ্যাট যেটা, সেটা কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকর, প্রথম কথা এটা। এবং তারপরে একটা সময় এমনও আসে যখন ওই ইনসুলিন আর ঠিক মতো কাজ করতে পারে না। যতই ইনসুলিন স্পাইক হয়ে থাকুক, সে আর শরীরে না, শরীরের যে সেলগুলো সেখানে ওই এনার্জি প্রবেশ করিয়ে দিতে পারে না, ফ্যাটে কনভার্ট করতে পারে। এবং তার ফলে হয় কি, শরীরে সুগারের মাত্রা বাড়তে থাকে, যেটাকেই একটা সময় ডায়াবেটিস বলা হয়। এবং এই অতিরিক্ত যে সুগার আমাদের ব্লাডে যদি চলে আসে, প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি সুগার যদি ব্লাডে চলে আসে, এবং সেটা যদি অনেকক্ষণ ধরে থাকে, এটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আস্তে আস্তে খারাপ করতে থাকে। নিশ্চয়ই জানো, হাই ডায়াবেটিস হলে শরীরের বিভিন্ন অর্গ্যান বিকল হতে থাকে। তো বুঝতেই পারছো, এর ফলেই শরীরে যে বিভিন্ন ইনফ্লামেশন হয়, সেই ইনফ্লামেশন থেকেই কিন্তু আস্তে আস্তে ধমনীর মধ্যে প্রদাহ হয়, বা হার্টের যে আর্টারি সেখানেও প্রদাহ হয়। এবং প্রদাহ হওয়া মানে হচ্ছে সোজা কথায় সেখানে কিছুটা অংশ ছিঁড়ে যায়, এবং সেই ছিঁড়ে যাওয়া জিনিসকে জোড়ার জন্যে শরীরের মধ্যেই অটো মেকানিজম আছে, যেটাকে আঠার মতো জিনিস, যেটাকে কোলেস্ট্রল বলা হয়, শরীর নিজেই প্রডিউস করে। ইয়েস, এবং সেই প্রডিউস এই জন্যই করে যাতে সেই ছিঁড়ে যাওয়া অংশে যেন বেশি রক্তক্ষরণ বেশিক্ষণ ধরে না হতে থাকে। ইন্টারনাল যে হ্যামারেজ, এটা কিন্তু শরীরের মধ্যে আমাদের কন্টিনিউয়াস বিভিন্ন কারণে হয়ে চলেছে, এবং তার একটা প্রধান কারণ কিন্তু এই প্রদাহ, ইনফ্লামেশন যেটাকে বলা হয়। সেই ইনফ্লামেশনের কারণেই কিন্তু এই ছিঁড়ে যায়, এবং সেই ছিঁড়ে যায় বলেই শিরা উপশিরাতে বা আমাদের ধমনীতে সেইখানে কিন্তু আলটিমেটলি ওই কোলেস্ট্রল তৈরি হয়। এবং সেই কোলেস্ট্রল যত এরকম মানে ইনফ্লামেশন হবে, যত এরকম ছিঁড়ে যাবে, যত কোলেস্ট্রল তৈরি হবে, তত সেই আঠাটা কিন্তু ওই যে রক্তের যে নালি, সেই নালির ভেতরটাকে আস্তে আস্তে ছোট করে দেবে, এবং তার ফলেই নর্মাল যে ব্লাড সার্কুলেশনের যে ব্যাপারটা, সেটা কিন্তু ব্যাহত হয়। এবং এই ব্যাপারটা না সুদূরভাবে, মানে পরবর্তীকালে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ওই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের দিকে মানুষকে নিয়ে যায়। তো বুঝতেই পারছো কতটা ক্রনিক একটা ব্যাপার। একবারে হবে না, কিন্তু যখন হবে তখন অনেকটাই সেই মানে শেষের দিকের ব্যাপার হয়ে যাবে, তখন আর ফিরে আসার উপায় খুব একটা থাকে না। এবং এটাও দেখা গেছে যে ইভেন আর্টারি ক্লট করে যায়, যে ব্যাপারটা আর্টারি আস্তে আস্তে বুঝে যায়, এই কোলেস্ট্রল জমে জমেই হয় জিনিসটা। তো সেই আর্টারি ইভেন 70% অব্দিও যদি বুঝে যায়, তাহলেও কিন্তু বোঝা যায় না, মানে যে যার হয়েছে সে কোনো প্রবলেম অনুভূত করে না, যে কারণে হয়তো ডাক্তারবাবুর কাছেও যায় না বা টেস্ট করায় না, ওকে, তো ধরা পড়ে না। তো 70%-এর ওপরে যখন এই ক্লট জমে যায়, তখন নানা রকম শারীরিক প্রবলেম দেখা দেয়, এবং তখন টেস্ট করিয়ে তখন ওই দেখা যায় যে 70% অলরেডি ব্লকেজ। এবং শুধু তাই নয়, ইভেন 50% ব্লকেজের পরেও একবারে 100% ব্লক হয়ে গেছে, এবং সেই 100% ব্লক হওয়া মানেই মিনি হার্ট অ্যাটাক অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে সেইটা একদম সিভিয়ার হার্ট অ্যাটাকেও হয়, পরিণত হয়। তো সেই 50% ব্লকেজ থেকেও কিন্তু একবারে 100% ব্লক অনেক ক্ষেত্রে হয়ে যায়। তো এই প্রবলেমগুলোর মেন যে কারণ, সেই ইনসুলিনকে কিন্তু আমরা ইচ্ছে করলে কন্ট্রোল করতে পারি। যে ইনসুলিনের ওই রকম একটা হিউজ স্পাইক যাতে বারবার না হয়, সেটাকে কিন্তু কন্ট্রোল করা যায়, এবং খুব ইজি টেকনিক আছে তার জন্য। দেখো, ইনসুলিন স্পাইক করা মানে যে শুধু এই টাইপের প্রবলেমগুলো হয় তা নয়, ইনসুলিনের সাথে সাথে আরও এক্সট্রা কিছু স্ট্রেস হরমোন সেগুলোও রিলিজ হয়। এবং এই ইনসুলিন যখনই স্পাইক হয়ে থাকবে, তখন আমাদের শরীরের যে রিপেয়ার মেকানিজম এবং তার জন্য দরকারি যে হরমোনগুলো, টেস্টোস্টেরন, এইচজিএইচ, হিউম্যান গ্রোথ হরমোন, এই টাইপের হরমোনগুলো কিন্তু
বেরোয় না বললেই চলে, একদম কমে থাকে, নিচের দিকে নেমে থাকে। ইনসুলিন একটা জীবনদায়ী হরমোন, ইনসুলিন না থাকলেও যেমন প্রবলেম, আবার কন্টিনিউয়াস ইনসুলিন যদি হাই হয়ে থাকে তাহলে মুশকিল। সেই জন্যে বেস্ট ওয়ে হচ্ছে তোমার যে খাবার যে টাইমটা সেটাকে কন্ট্রোল করা এবং ওই বারবার না খাওয়া। ভেরিয়াস কাইন্ড অফ ইটিং স্টাইল আছে, তার মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট ইটিং স্টাইল আমি প্র্যাকটিক্যালিও দেখেছি এবং বিভিন্ন রিসার্চ থেকে উঠে এসছে যে বেস্ট অফ দ্য বেস্ট ইটিং স্টাইল হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং মানে মিনিমাম 16 আওয়ার্স ফাস্টিং উইন্ডো, মিনিমাম 16 আওয়ার্স ফাস্টিং। রাত 10টার সময় আজকে খেলে তাহলে তুই পরের দিন দুপুর 2টোর সময় প্রথম খাবারটা খাবে। এটা কিন্তু ইজিয়েস্ট ওয়ে। এবং এই 16 ঘন্টার ফাস্টিং পিরিয়ড যদি শরীর পায় প্রতিদিন, তাহলে ইনসুলিনটা কিন্তু মানে একটা লং পিরিয়ড অফ টাইম ইনসুলিন কিন্তু একদম বেস লেভেলে থাকে। এবং যে সময়টা শরীরের মধ্যে বিভিন্ন মেটাবলিক কাজকর্ম সেগুলো যেমন খুব অ্যাক্টিভলি হয়, প্লাস শরীরের মধ্যে যে মেকানিজম বা শরীরের মধ্যে যে রিপেয়ারিং মেকানিজম সেগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে। মানুষের শরীরে অনেক রিপেয়ারিং হরমোন আছে, টেস্টোস্টেরনের মতো, HGH, এই টাইপের হরমোনগুলো কিন্তু ওই ইনসুলিন যখন নেমে থাকে তখন সক্রিয় হয় এবং শরীরের ভেতর যে ধরনের ড্যামেজ অলরেডি হয়ে গেছে শরীর কিন্তু সারিয়ে নেয়, নিজেই রিপেয়ার করে দেয়। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে ওই যে তোমার যে এক্সেস যে ব্লাড সুগার ব্লাড স্ট্রিমে আসার সম্ভাবনা থাকে সেটাও কিন্তু হয় না। এবার 16 ঘন্টা ফাস্টিংয়ের পর যে 8 ঘন্টার ইটিং পিরিয়ড, সেই 8 ঘন্টায় কিন্তু তুমি বারবার খাওয়াটা ঠিক নয়। চেষ্টা করবে সেই 8 ঘন্টার যে ইটিং পিরিয়ড সেখানে ম্যাক্সিমাম 2টো মিলের মধ্যে কমপ্লিট করে নেওয়া খাওয়া দাওয়া। মানে দুপুর 2টোর সময় যদি তুমি খাও প্রথম মিলটা, তাহলে দুপুর 2টোর সময় পেট ভরে একদম লাঞ্চ করে নিলে, যা খাবার দাবার পেলে, যদি বাড়ির খাবার দাবার সঙ্গে নিয়ে যেতে পারো অফিস বা স্কুলে কলেজে, তাহলে বাড়ির খাবার দাবারই খাও। ইভেন বাইরের খাবার দাবার যদি খাও চেষ্টা করবে হেলদি ফুড চয়েস রাখার, সেটাই বেটার। কিন্তু এই স্টাইলে না, কি খাচ্ছ তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট কখন খাচ্ছ, এবং শুধু তাই নয় কতবার খাচ্ছ, এটা বেশি ইম্পর্টেন্ট। তো অবশ্যই হেলদি খাবার দাবার যদি খাও, এবং সেই হেলদি খাবার মানে কিভাবে এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর কোয়ালিটিকে আরো বাড়ানো যায় বা এর এফেক্টিভনেসকে আরো বেশি ইমপ্রুভ করা যায়, সেটা নিয়ে আমি এরপরে আর একটা ডিটেল ভিডিও করব। বা তোমরা যদি কেউ জানতে চাও আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের সেই বিষয়তেও বলে দেবো যে কি খাবার দাবার খেলে এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর এফেক্ট আরো বেড়ে যায়। এবং ওই যেটা বলছিলাম যে 2টোর সময় খেলে এবং তারপরে একেবারে ওই রাত্রি 10টার সময় খেলে, মানে 10টার মধ্যে তোমাকে শেষ করতে হবে, কারণ আবার তোমার ফাস্টিং পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে। এইভাবে আমি এটা জাস্ট টাইম পিরিয়ডটা এইভাবে ধরে নিলাম যদি তুমি রাত্রি 10টাতেই লাস্ট খাবারটা খাও এই হিসেবে। এবার এটা তুমি তোমার শিডিউল হিসেবে করে নেবে, কিন্তু চেষ্টা করবে অবশ্যই ঘুমের যে সময়টা, সেই ঘুমের সময় এমনিতেই আমরা খেতে পারি না, তো সেই ঘুমের সময়টাকেও এই ফাস্টিং উইন্ডোর মধ্যে ঢুকিয়ে নেওয়া। ওকে, আর মাথায় রাখবে এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কিন্তু প্রথম 3 দিন অনেকের ক্ষেত্রেই খুব প্রবলেমেটিক মনে হতে পারে। ওকে, যাদের মেডিসিন চলছে, বিভিন্ন ব্লাড সুগারের অলরেডি মেডিসিন চলছে বা অন্য কোনো ব্লাড প্রেশার, এই সমস্ত মেডিসিন যাদের চলছে, অবশ্যই তাদের ডাক্তারের পরামর্শ নিয়েই এই টাইপের ফাস্টিং করা উচিত এবং সেটা করবে তোমরা। কিন্তু যাদের এই সমস্ত মেডিসিন কিছু চলছে না, তারা অবশ্যই এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং স্টার্ট করতে পারো। প্রথম অবশ্যই একটু কষ্ট হবে, প্রবলেম হবে, মাথা ঘুরবে হয়তো, বিশেষ করে ফাস্টিং এর সময়। ব্যাপারটা হচ্ছে আমাদের শরীর না কন্টিনিউয়াস ফুড পেয়ে কন্টিনিউয়াস একটা গ্লুকোজ শরীরে পেতে শরীর এমন জায়গায় চলে গেছে যে যখনই এটা দীর্ঘ সময় শরীর সেটা পাবে না, তখন শরীর কিন্তু প্রথম সেটাতে ঘাবড়ে যাবে। আপনি কি হলো, এরকম আমার তো কন্টিনিউয়াস একটা খাবারের সোর্স বা খাবার পেয়ে যাচ্ছিলাম কিন্তু এখন আর পাচ্ছি না, যে কারণে নানা রকম প্রবলেম দেখা দিতে পারে। কিন্তু মাথায় রাখবে এই প্রবলেমগুলো কিন্তু 3 দিন, ম্যাক্সিমাম 3 দিন তার মধ্যেই চলে যায়। এবং তারপর যদি এই জিনিসটাকে মিনিমাম 1 সপ্তাহ কন্টিনিউ করতে পারো, তারপরেই দেখবে যে খুব ইজি হয়ে গেছে ব্যাপারটা। এবং এটাকেই যখন 20 দিন 21 দিন অবধি নিয়ে যেতে পারবে, তখন দেখবে যে এটাই তোমার লাইফস্টাইলের মধ্যে তোমার অজান্তেই ঢুকে গেছে। মানে তোমাকে আর জোর করে তখন এই জিনিস করতে হচ্ছে না, তোমার অটোমেটিক্যালি এটাই হ্যাবিট হয়ে গেছে। এবং ওই মানে বাকি জীবনটাও তোমার লাইফস্টাইলে এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং প্রবেশ করে যাবে। এবং এর যে উপকারিতা, ইনরমাস উপকারিতা আছে। যারা স্টুডেন্টস তাদের জন্যও যেমন আছে, ব্রেন ভীষণ শার্প করে দেয়, ব্রেন যে ফগ সেটাকে দূর করে দেয়, মেমোরি পাওয়ার সেটাকে ইনক্রিজ করে, পড়াশোনার প্রতি যে ফোকাস সেটাকে ইনক্রিজ করে, প্লাস তোমার শারীরিক যে অন্যান্য যে কাজকর্ম সেটা আরও অনেক বেশি
পারফেক্ট হয়ে যায়, পারফেকশন এসে যায়। ওকে, তোমার হেলথ ইস্যু, অন্যান্য অনেক হেলথ ইস্যু সেগুলোও কিন্তু সলভ হয়ে যায়। আরে ওই সুদূর প্রসারী এই সমস্ত মারণ রোগের হাত থেকে তো মুক্তি পাবেই। এবং অবশ্যই বিভিন্ন সংক্রামক ব্যাধি বা বিভিন্ন ধরো ওই ব্যাকটেরিয়ার প্রভাবে যে সমস্ত রোগ হয় বা ভাইরাসের প্রভাবে যে সমস্ত রোগ ভোগ হয়, সেগুলোর প্রকোপও দেখবে তোমার অনেক কমে যাবে। যাদের সর্দি কাশির ধাত থাকে, যে অল্প একটু ঠান্ডা গরম হলেই সর্দি কাশি লেগে যাওয়ার ধাত থাকে, তারা ফিল করবে যে সেই ধাত থেকে তারা বেরিয়ে আসছে, তাদের মধ্যে অনেকটাই এক্সট্রা ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে গেছে। কারণ এই ফাস্টিং এর জন্য না আমাদের শরীরের ভেতরে যে গুড ব্যাকটেরিয়া যেগুলো আমাদের গাটসে থাকে, এই গুড ব্যাকটেরিয়া অ্যাক্টিভ হয়ে যায় এবং ব্যাড ব্যাকটেরিয়া যেগুলো তার পরিমাণ কিন্তু কমে যায়। ওকে, এবং এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং আরো লং পিরিয়ড অফ টাইম যদি করতে পারো, আমি এটা নিয়েও ডিটেলে ভিডিও করবো প্রলং ফাস্টিং নিয়ে, সেক্ষেত্রে অটোফেজি বা অটোফাজি প্রসেস চালু হয়ে যায় শরীরে। এবং যে অটোফাজি প্রসেস ইভেন এই 15 আওয়ার্স উইন্ডোতেও হয়, 15 আওয়ার্স যে ফাস্টিং করছো সেখানেও এই অটোফাজি হয়। এবার অটোফাজির বৈশিষ্ট্যটাই এটা যে এটা কাইন্ড অফ তোমার শরীরে যে সমস্ত সেলগুলো অলরেডি ড্যামেজড হয়ে গেছে, যে সেল হয়তো ভবিষ্যতে ক্যান্সারিক সেলে ইভেন পরিণত হতে পারে, সেই সমস্ত ড্যামেজ সেলকে ভালো সেলগুলো খেয়ে নেয়। খেয়ে, কারণ তুমি খাবার দিচ্ছ না, একটা লং পিরিয়ড অফ টাইম তুমি খাবার দিচ্ছ না, তখন করে কি শরীরের মধ্যে ওই অটো রিপেয়ারিং সিস্টেম স্টার্ট হয়ে যায় এবং শরীর তখন একটা সার্ভাইভাল মোডে চলে যায়। শরীর যখন খাবার পাচ্ছে না, শরীরে কোষ যখন খাবার পাচ্ছে না, তখন তোমার যে হেলদি সেল সেগুলো এই আনহেলদি সেলকে খেয়ে নিয়ে সার্ভাইভ করবে। এবং যার ফলে হবে কি, তোমার যে হেলদি সেল সেটা আরো বেশি হেলদিয়ার হয়ে উঠবে এবং তোমার ওই আনহেলদি সেল যে সেলগুলো পরবর্তীকালে আরো ভয়ঙ্কর সমস্ত রোগ ভোগ ডেকে আনতে পারতো, ক্যান্সারের মতো ইভেন, সেইগুলোকেও কিন্তু নির্মূল করে দেয়। এই প্রসেসটাকেই অটোফাজি বলা হয়। এবং এই অটোফাজিও কিন্তু 16 আওয়ার্স ফাস্টিংয়েও অল্প মাত্রাতে হলেও হয়। ওকে, তো এটাকে আরো বাড়ানোর জন্য কি করা উচিত না, অবশ্যই যদি তুমি 16 আওয়ার্স ফাস্টিং এর মধ্যেই অটোফাজির প্রয়োগটাকে বাড়াতে চাও, তাহলে সেই ফাস্টিং পিরিয়ডেই তোমার কিন্তু এক্সারসাইজ করা উচিত। খুব বেশি ইন্টেন্সিভ কোনো এক্সারসাইজ নয়, হালকা এক্সারসাইজ যদি অ্যাড করতে পারো ফাস্টিং পিরিয়ডে, তাহলে অবশ্যই অনেক এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। যাই হোক, যদি এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং নিয়ে আর কিছু জানার থাকে বা এই প্রলং ফাস্টিং এর উপকারিতা নিয়েও জানার থাকে, বা ওই যখন খাবে তখন কি কি খেলে এই ফাস্টিং এর উপকার আরো বেশি পেতে পারো, ফাস্টিং এর যে অসংখ্য উপকার সেগুলো পরিমাণ আরো বাড়াতে পারো, সেগুলোরই যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, ভিডিও যত পারো শেয়ার করে দিও। টাটা।